কিভাবে আপনারা রিটেল ট্রেডারদের অপারেটররা অনেকভাবে ট্র্যাপ করে এবং অনেক সময় সেটা ফ্রন্টলাইন স্টকেও হয়ে যায়, সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। প্র্যাকটিক্যাল এক্সাম্পল আরএসি পিএফসি নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। তার সাথে সাথে আরও অনেক স্টক আছে এবং কিভাবে এখান থেকে আমরা একটু বাঁচতে পারি এবং কিভাবে যে এই অপারেটররা আমাদের সাথে এই খেলাগুলো করে যায় সেগুলো নিয়ে একটু আলোচনা করব, যাতে সেই প্যাটার্নটা হলে একটু আপনারা সাবধানে স্টকে ট্রেড করতে পারেন। ঠিক আছে, তার সাথে সাথে আরেকটা জিনিস বলে রাখি ভিডিও শুরুর আগেই, যে আগামীকাল মানে 9 তারিখ 9ই মে বৃহস্পতিবার এক্সপায়ারির দিনে আমি আপনাদের সাথে লাইভ ইউটিউবে থাকবো, লাইভ মার্কেট আওয়ার্সে থাকবো মানে সকাল 9টা 15 থেকে, মোটামুটি ধরে নিন 9টা 15 থেকে আমি আপনাদের সাথে লাইভ থাকবো, লাইভ মার্কেটে। সুতরাং আপনারা কিন্তু প্লিজ সেখানে থাকবেন। আমি লাইভের যে লিঙ্ক সেটা আপনারা আমার চ্যানেল ভিজিট করে এই যে লাইভ ট্যাব আছে এই আন্ডারে পেয়ে যাবেন, বা হোম সেকশনেও পেয়ে যাবেন, বা যা আমার টেলিগ্রাম গ্রুপে, আমার যে জেনারেল টেলিগ্রাম গ্রুপে আছে যারা ফ্রি টু অল যে টেলিগ্রাম গ্রুপ, সেইখানে আপনারা জয়েন করে থাকলে সেখানেও আমি লিঙ্ক দিয়ে রাখবো। যারা এখনও আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করেননি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে সেই লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামে, সেখানে জয়েন করে নেবেন। যেখানে কালকের জন্য যে লাইভ আপনাদের সাথে 9টা 15 থেকে আসবো লাইভ মার্কেটে এক্সপায়ারির দিনে, তার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন সেই টেলিগ্রামেও। তো চলুন শুরু করি। প্রথমে যেটা বললাম যে এই কদিনের ভোলাটিলিটি তো প্রচুর ছিল এবং বিগত 2-3 দিন আমি ভিডিও বানাতে পারিনি, তার জন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। যদিও কিছুদিন আমি ক্লাস ছাত্রদের সাথে করেছি, কিন্তু আমার মানে ইউটিউবে ইন জেনারেল ভিডিও আসতে একটু দেরি হয়ে যাচ্ছিল, তো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার থেকে মোটামুটি একটু রেগুলার হবে। তো কি হচ্ছে দেখুন, মার্কেট উপরে গেছে, একটা ডবল টপের মতো তৈরি করেছে, এটা নিফটির ডেইলি চার্ট, হ্যাঁ, ডবল টপের মতো তৈরি করেছে, করে আবার বাউন্স মানে সাপোর্ট নেওয়ার জায়গায় আছে, যেখানে 20 ইএমএ তো ভেঙে গেছে, কিন্তু এই যে 50 ইএমএতে গিয়ে ও কিন্তু একটু সাপোর্টের মতো দেখাচ্ছে। এবার 50 ইএমএ ভেঙে আরও নিচে আসে নাকি এখানেই একটু সামলে যায়, সেটা তো আগামী কালগুলোই আমাদের বলবে। কিন্তু এই জায়গাটা একটু সাপোর্ট আছে, একটু এই সময় শর্টটা করাটা একটু বোকামোর কাজ হয়ে যাবে মনে করি। হ্যাঁ, যদি এই সাপোর্টটা ভেঙে যায়, মানে ধরুন 22,300 বা 22,200 ভেঙে গেল, সেই 22,200 যদি ভেঙে নিচে ট্রেড করে, তাহলে কিন্তু 22,000 ভাঙবে 21,800-তে, তারপর নেক্সট সাপোর্ট আছে, সেটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। মানে প্রায় 200 থেকে 400 পয়েন্টের একটা কারেকশন আসতে পারে যদি 22,200 ভাঙে। ঠিক আছে, আচ্ছা, এবার চলে আসি যে এই সময় আসলে কি হচ্ছে, এই অপারেটরদের ব্যাপারটা নিয়ে আসি। খুব একটা ছোট্ট উদাহরণ দিই, যেমন ধরুন আরএসিতেই কি হচ্ছে দেখুন, ট্র্যাপ কিভাবে হলো। এই জায়গাটায় সুন্দর টেকনিক্যাল চার্ট অনুযায়ী কিন্তু ব্রেকআউট হলো। আমিও একসময় নিয়েছিলাম এবং এইসব জায়গায় আমি সেদিনকে জাস্ট ইন্ট্রাডের জন্য নিয়েছিলাম বলে একদিন আমি ট্রেড করে ইন্ট্রাডেতে বেরিয়ে গেছিলাম। 2-4%, 5%-এর মতো একটু মুনাফা হয়েছিল, বেরিয়ে গেছিলাম একটা দিন আরইসিতে। ঠিক আছে, যদি আপনি ইন্ট্রাডে করছেন, একদিন বেরিয়ে যাচ্ছেন, ঠিক আছে। আমি সুইং ট্রেড বা যারা একটু এরকমভাবে ট্রেড করে তাদের জন্য বলছি। কি হচ্ছে ধরুন, এই বারটা দেখে আপনারা নিলেন। প্রথম কথা, এই যে বার, এই যে স্ট্রেট লাইনে আপনি দেখুন এর হিস্ট্রিতে কিরকম, এরকম স্ট্রেট লাইনে দুদিন পর পর 10% করে 9% করে দুদিন বেড়েছিল, প্রায় সার্কিট লাগার মতো 9.9%, 9.8, মানে দুদিন করে 10% করে বেড়েছিল, 20%, 18 থেকে 20% দুদিনে বাড়াটা। তারপরেই এখানে খবর এলো যে ওই মানে আরবিআই কিছু প্রভিশনিংয়ের ব্যবস্থা করছে, যে তাদেরকে প্রভিশন এরকম আগে কম রাখতো, এখন সেই প্রভিশনটা একটু বেশি রাখতে হবে এরকম। তো তার জন্য বাজারকে মানে ও কিন্তু উপর থেকে এই পুরো যতটা 18% বেড়েছিল তেমন ততটাই নিচে নেমে এলো। এবার আমার এখানে একটা প্রশ্ন, দেখুন অনেক রিটেল ইনভেস্টররাই এই ভোলাটিলিটি সহ্য করতে পারে না। যতই বলি যে হ্যাঁ না, দেখে হয়তো মনে হচ্ছে না ঠিক আছে আমি লং টার্ম ইনভেস্টার, তাই রা তো থাকতেই পারে। যার নিজের আসল টাকা লেগে থাকে না, সে কিন্তু এই এতটা ইজিলি জিনিসগুলো নিতে পারে না। সে দেখছে আমি উপরে নিয়েছি, দুদিন বেড়েছে বলে ধরুন এইসব জায়গায় নিয়েছে, তারপর হঠাৎ করে দুদিনে জিনিসটা 12%, 15% নেমে এলো হঠাৎ করে,
তখন তো তার ভয় লাগবেই, ঠিক আছে। তারপর আবার খবর শুনছি প্রভিশনের ব্যাপার গেল রব একটু হচ্ছে, তো বলবে যে কেন এরকম। আমি এখানে একটা কথা বলি, নিশ্চয়ই আরবিআই, সেবি এরা তো অনেক কিছু দেখে। শেয়ার মার্কেটে যে একটা শেয়ার নিয়ে যদি আমি একটু করি, মানে তাদের সম্বন্ধে যদি একটু নিউজ আনার আগে আমি দেখবো না সেই স্টকটা কীরকম করছে? হ্যাঁ, তারা তো দেখে এই সময়টা একটু ডিলে করা উচিত ছিল, যে 2-3 দিন বাদে করি, কারণ অপারেটররা অলরেডি এইটাকে স্টকটাকে ওই নিউজে বাড়িয়ে নিয়েছে। এটা কিন্তু যতই বলুন, আমি এটা মানতে অরাজি যে সেবি বা আরবিআই কোনো একটা স্টক স্পেসিফিক, মানে কোনো একটা খবর দেওয়ার আগে সেই সেক্টরের বা সেই স্পেসিফিক স্টকেরকে একদমই দেখে না, এটা বলাটা কিন্তু ভুল হবে। সেটা সবাই মোটামুটি করে। যেমন গভর্নমেন্ট ওএফএস আনার আগে কোনো একটা স্টক দেখবেন অনেকটা বেড়ে গেছে, তারপরেই গভর্নমেন্ট ওএফএস আনে, অফার ফর সেল। নাহলে তো কম দামে ওএফএস এনে তাদের লাভ নেই। তার মানে এটা বলবেন না যে একদমই স্টক দেখেন না। কারণ এই যে প্রভিশনিংয়ের ব্যাপারটা এসেছিল, এটা কিন্তু ইন জেনারেল সব ব্যাংকের জন্য নয়। আরএসি পিএফসি কিন্তু নিচে এসেছে। অন্য পুরো মানে আপনি দেখতে পারবেন না যে এসবিআই 10% কারেকশন হয়েছে বা এইচডিএফসি ব্যাংক 10% কারেক্ট হয়েছে, না, এটা কিন্তু ব্যাংকিং রিলেটেড ব্যাপার নয়। এই আরইসি পিএফসি যেগুলো পাওয়ার ফিনান্স, ওই সম্বন্ধে বেশি এগুলো এফেক্ট করেছে। তো সেটা জানা উচিত। বা এটাও হতে পারে হয়তো খবর কবে আসবে সেটা জানাই ছিল, সেটা জেনে অপারেটররাই যারা জানে তারা একটু ফুসিয়ে নিল যে ঠিক আছে একটু জিনিসগুলোকে দাম পাম্প করে দিই, তারপর এই সুযোগে তারা তাদের নিজের মাল বেচে দিল। মোটামুটি এই 3 নম্বর দিনে মোটামুটি জানে যে তারপরের দিনের রেজাল্ট খবরটা আসবে, সুতরাং গ্যাপ ডাউন হয়েছে, তো এখানে একটু বেচে নিলাম আগে যাদের পজিশন ছিল, জিনিসটা হালকা করে নিলাম, কারণ ওদের অনেক ভলিউমে থাকে, সুতরাং ভলিউমটা একটু হালকা হয়ে গেল, এরকমও হতে পারে। বা আমি সম্পূর্ণ ভুলও হতে পারি, ঠিক আছে, হতে পারে। কিন্তু যা চার্ট প্যাটার্ন দেখছি এবার আজকের, কেন এটা বলছি, আজকে দেখুন আবার উপরে টট করে উঠে গেল কেন? আবার নাকি যে আরইসি অ্যান্ড পিএফসি স্টকস বাউন্স ব্যাক আফটার ক্ল্যারিফিকেশন ইন ইনভেস্টর কল। ইনভেস্টর কলে তারা ক্ল্যারিফিকেশন দিল যে না, এই জিনিসগুলো তেমন কিছু হয়নি, এগুলো একটা প্রপোজাল, এরকম টাইপের। আমি এটা একটু অবাক হয়ে যাই। আরইসি পিএফসির ম্যানেজমেন্টই তো ইনভেস্টর কলে এইগুলো বলেছে। তা আরইসি পিএফসি যারা আছে তারা কি এই দিন যেদিন স্টকটা সত্যিকারের পড়ছে, দেখতে তো পাচ্ছে একটা গ্যাপ ডাউনে খুলেছে এবং পড়ছে, সেই দিনকে এসে মার্কেট চলাকালীন 10টার সময় 11টার সময় একটা বক্তব্য রাখতে পারতো না যে না এরকম? আজকে যেটা বললো, যার জন্যে যদি দেখুন মার্কেটের মতো চলে, ইনভেস্টর কলের জন্যই যে চলছে আমরা জানি না, কিন্তু যাই হোক, যেমন বলছে যে ইনভেস্টর কলে ক্ল্যারিফিকেশন, এটা আজকেরই খবর, ইনভেস্টর খবর দেওয়ার জন্যে এটা হয়েছে, তো সেই জিনিসটা তো তার জন্য নাকি স্টকটা আরইসি পিএফসি স্টক বাউন্স ব্যাক আফটার ক্ল্যারিফিকেশন ইন ইনভেস্টর কল। তো সেই ক্ল্যারিফিকেশনটা দুদিন আগে যেদিন স্টকটা সত্যিকারের পড়ছে সেদিন এসে দেওয়া যেত না? প্লিজ আপনারা কমেন্ট করে নিজে জানাবেন যে আমি কি মানে ভুল কথা বলছি, বা আপনারা এতে সহমত, বা আপনাদের মতামতটা কি। এটা কিন্তু শুধু পিএফসি আরইসির একটা ছোট্ট উদাহরণ দিয়ে বললাম, এরকম কিন্তু প্রতিনিয়ত অনেক জিনিস হয়ে চলেছে মার্কেটে। কি করা উচিত বা কি সেটা নিয়েও একটু বলবো, কারণ বিগত এই মানে 10-12 বছরের এক্সপিরিয়েন্সে এরকম বহুবার আমি জিনিস দেখেছি, এবং ফ্রন্টলাইন স্টকেও অনেক সময় এরকম হয়। ঠিক আছে, আমি শুধু এটাই মনে করি না যে ইনভেস্টর কলে আজকে আপনারা বলছেন, দুদিন আগে হঠাৎ করে মানে এমনিই তো বলা যায়, একটা ক্ল্যারিফিকেশন ফট করে একটু বলে দিলাম। হ্যাঁ, এবার বলবেন না ইনভেস্টর কল তো আজকেই শিডিউল ছিল। ইনভেস্টর কল ছাড়াও এমনি যখন স্টক একটা 10% মাইনাস চলে বা এই চলে, কোম্পানি এসে ক্ল্যারিফিকেশন যখন খুশি মিডিয়াতে দিতে পারে, ঠিক আছে, এটা কোনো বাধ্যবাধকতা নেই যে সেবি বা এক্সচেঞ্জে ক্ল্যারিফিকেশন নিজে থেকেই দিতে পারে, বা মানে ওইসব বলা যায়, তো দিতেই পারতো। ইনভেস্টরদের কতটা জিনিস বেঁচে যেত। যাই হোক, আজকে একটু বেড়েছে, এবার জানি না কাল পরশু কি হবে আবার। সুতরাং এই স্টকটা এখন একটু ডামাডোল পরিস্থিতি হয়ে গেছে। এখন এখানে আগের যাদের নিচের লেভেলে পজিশন নেওয়া আছে তাদের পজিশন হোল্ড রাখাই উচিত। আরইসি পিএফসি ফান্ডামেন্টালি যথেষ্ট স্ট্রং, কিন্তু এখন হঠাৎ করে পজিশন নেওয়া উচিত নয়। একটু থেমে যাক স্টকটা, একটু ওই হাওয়া, মানে এখন গরম আছে, একটু ঠান্ডা করে খাওয়ার ব্যাপার হয় না, একটু খাওয়ার জিনিসগুলো একটু ঠান্ডা করে তারপর আমরা খাবো, ঠিক আছে। আবার একটু মুভিং অ্যাভারেজগুলো ক্যাচ আপ করুক, একটু সামনে আসুক, নতুন পজিশন তখন নেওয়া যেতে পারে, এখন নয়। কিন্তু এই জিনিসগুলো চলে। আপনারা দেখবেন
কিভাবে অপারেটররা মাঝে মাঝে ট্র্যাপ করে। একটা স্টক দেখবেন যে খুব বাড়ছে খুব বাড়ছে, সুন্দর এইভাবে বাড়ছে, একটা সময় আপনি বা আমি যখন নিলাম তারপরেই দেখবো জিনিসগুলো নেমে যায়। এবার বলবে হ্যাঁ দাদা টপে ফেসে গেছি, ওরকম তো বলে, কিন্তু তারপর স্টকটা আর সেই লেভেলে যায়ই না, কখনোই যায় না। হ্যাঁ, তো আর তখন সেই কয়েকদিন খুব গেছিল 2-3 দিন। তাহলে এইটা কেন হয়? এগুলো তো বোঝাই যায় অপারেটররা পাম্প অ্যান্ড ডাম্পের ব্যাপারগুলো চলছে এবং চলছে। এবং আমি আপনাদের খুব সাবধান হতে বলছি এই কারণে, কারণ অনেকের না ওই বলি না বড় 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 যারা প্লেয়ার আছে বা তারা কিন্তু চায় না যে রিটেলাররা পয়সা তৈরি করুক, কারণ রিটেলাররা পয়সা তৈরি করলে তো বড়রা অনেকে পয়সা কম তৈরি করবে বা তৈরি করবে না বা কম তৈরি করবে, কারণ মার্কেট তো জিরো সাম গেম, কেউ রোজগার করলে কেউ কারোর পকেট থেকেই সেটা যাচ্ছে। তাহলে যদি রিটেলাররা বেশি রোজগার করে তাহলে তো অন্য বড় প্লেয়াররা কম রোজগার করবে। আর এই বুল মার্কেটে 2023 যদি দেখেন বা 2024-এর প্রথম দিকেও যদি দেখেন তাহলে দেখবেন যে রিটেলাররা কিন্তু এই বুল মার্কেটে যথেষ্ট ভালো পয়সা রোজগার করেছে, সে রেলওয়ে সেক্টর বলুন বা এই, তার জন্যই কিন্তু মাঝে মাঝে এমন এমন স্টেপ নেওয়া হচ্ছে আমি জানি না যাতে রিটেলাররা পয়সা তৈরি করতে না পারে। আমি এটা বুঝি না। মাঝখানে ভেবে দেখুন এই মার্চের একটু আগে বা মার্চ মাসের বা তার একটু আগে হঠাৎ করে ওই অ্যামফি মিউচুয়াল ফান্ড থেকে হলো যে স্ট্রেস টেস্ট করা হবে, যে মিড ক্যাপের দামগুলো হঠাৎ খুব বেড়ে গেছে তার জন্য স্ট্রেস টেস্ট হবে। হঠাৎ করে আপনি বললেন, আপনি জানেন তো সেটা বলার জন্য মিড ক্যাপ স্মল ক্যাপেই বেশি লোকের পজিশন আছে, 10% কারেক্ট হয়ে গেল, এক একটা স্টক 20%ও কারেক্ট হয়েছে। রেলওয়ে স্টকগুলো যে তখন একটু পড়েছে এখনও উঠে দাঁড়াতে পারেনি বা আগের হাইকে ক্রস করতে পারেনি অনেক স্টক। তো হঠাৎ করে স্ট্রেস টেস্ট আপনি মনে করবেন কেন, বা সেটাকে ইন্টারনালি কিছু একটা মানে আমি জানি না, তার একটা অন্য মেকানিজম হওয়া উচিত ছিল, বা হঠাৎ করে ঘোষণাটা করা হলো যে এই মাসেই হবে বা ওই সময়ই হবে। কেন? রিটেলাররা এটা পয়সা তৈরি করছে বলে কি? আর এইদিকে আমরা বলি রিটেলারদের বাঁচানোর জন্যই আমরা করছি, সত্যি কি তাই? আমার এটা মানে মাঝে মাঝে প্রশ্ন থেকে যায়। যাই হোক, আমি চাই আমি যাতে ভুল হই, তবে আপনাদের মতামতটা প্লিজ এখানে জানাবেন যে হ্যাঁ মিড ক্যাপ স্মল ক্যাপে পয়সা তৈরি হচ্ছে তো ইটস ওকে না, পয়সা তৈরি হোক না, আবার প্রকৃতির নিয়মেই অল্প অল্প করে কমবে। ধরুন প্রত্যেক দিন 2% 1% করে কমছে, এবার কোনো কেউ ভাবলো যে না আমি আর থাকবো না, বেরিয়ে যাবো, সে বেরিয়ে যেতেই পারে। কিন্তু যখন এরকম নিউজ হিসাবে আসে না খুব ফ্রথ তৈরি হয়ে গেছে মিড ক্যাপ স্মল ক্যাপে, এবং সেটা মেন বড় বড় কি বলে সংস্থা এসে বলছে, এরকম যদি বলে এমফিসেবি এরা নিজেরা যদি এসে বলে, তাহলে তো তখন তো এক একটা স্টক 20% একদিনে কারেক্ট হয়ে যাবে। আরে বাবা, তখন যদি একটা রিটেল ইনভেস্টর বেরোবার ডিসিশন নেয় তার তো 20% লসেস তাকে বেরোতে হবে। তার থেকে যদি নর্মাল কারেকশন হয় বাজারের, আমি জানি যে ফ্রথ তৈরি হলে কি নর্মাল কারেকশন তো তারপর হবেই, তখন সে বেরিয়ে যাক। এখন তো অনেক স্টক সেই যে তখন নাকি বলেছিল ফ্রথ তৈরি হয়েছে, তারপর থেকে তো অনেক স্টক আবার সেই দামেও চলে গেছে, তাহলে এখনো ফ্রথ তৈরি হয়ে আছে, তাহলে এখন কি ডিসিশন নেওয়া হচ্ছে? হ্যাঁ আমি জানি প্রত্যেক মাসে বা প্রত্যেক বাই মান্থলি আমার মনে হয় এই স্ট্রেস টেস্টগুলো হবে, কিন্তু এখন তো আর কোনো বক্তব্য আসছে না। তখন কেন এলো? তখন কি একটা ফিনান্সিয়াল ইয়ারের শেষের দিকে বলে একটা অন্যরকম কিছু খেল চললো, বা কি হলো ব্যাপারটা? আমার তো ঠিক মাথায় ঢোকে না। প্লিজ একটু বলবেন যে এই জিনিসগুলো যে হয়, তাই জন্য আমি বলি স্টক মার্কেটের রিটেল ইনভেস্টারদের পিছনে কিন্তু সবাই লেগে থাকে। ইনভেস্টার বলছি যারা একটু ট্রেড করে কাজগুলো করে, সে একটু সুইং ট্রেড বলতে পারেন, একটু শর্ট টার্ম নজরিয়া, শর্ট টু মিডিয়াম টার্ম এরকম যারা ট্রেড করে চলতে চায়, তাদের পিছনে কিন্তু সবাই লেগে থাকে। সবাই চায় না যে তারা তো পয়সা তৈরি করুক, এটা কিন্তু জেনে রাখুন। মানে আপনাকে কিন্তু প্রতিনিয়ত একটা লড়াই করতে হচ্ছে মার্কেটে। তো তার জন্য আমি বারবার যা বলি, ঠিক আছে একটু টাকা নিয়ে আপনি ট্রেডিং করছেন, একটু জেনে, এগুলো তো প্রফেশনাল রিস্ক, এগুলো মেনে করছেন, ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে ইনভেস্টমেন্টে মন দিন। লং টার্মে সেটা তো আর কেউ ওরকম নিউজে বরং নিচে এলে আর একটু কিনবো ওই সব সময় ভালো ভালো স্টকে, তার আশায় থাকা উচিত। যদি আপনার মনে থাকে, এই প্রসঙ্গে বলে রাখি এই ভিডিওটাকে প্লিজ একটু অন্যরকম, আমি একদম খুলে কথা বলছি, কেউ কিন্তু এরকম ওপেনলি বলে না সংস্থাদের নিয়ে এইসব নিয়ে। যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করবেন, আর প্লিজ পারলে এটাকে একটু শেয়ার করার চেষ্টা করবেন আপনাদের বন্ধু মহলে। আর প্লিজ চ্যানেলে যারা নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন, তাহলে কি কালকে সাবস্ক্রাইবারদের নিয়েই কিন্তু হবে লাইভ সেশন। কালকে লাইভ সেশন সকাল 9:15 থেকে লাইভ মার্কেটে আমি আপনাদের সাথে ইউটিউব লাইভে আসবো সবার জন্য, ঠিক আছে? সুতরাং প্লিজ সাবস্ক্রাইবারদের জন্য তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না, ফ্রি অফ কস্টে সাবস্ক্রিপশন, ঠিক আছে? সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা। তো এবার আমি 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 যেটা বলতে যাচ্ছিলাম, জাস্ট কিছুদিন আগের কথা ভাবুন, ওই যে মার্চে হয়েছে, আমি যদি একটু নিচে আসি,
আমি কিন্তু যারা এই যে এই দেখুন 1 মাস আগে, ঠিক আছে, মোটামুটি এই মার্চ মাসের আমি করেছিলাম এই যে 5 লাখের টপ আপ করেছিলাম, ঠিক আছে। 22 লাখের পোর্টফোলিও থেকে কি এক্সিট করব, এখানে আমি দেখিয়েছিলাম 4-5 লাখ আমি আরও বেশি করে মিউচুয়াল ফান্ডে আমি ইনভেস্ট করছি ওই মার্চ মাসের সময়, ঠিক আছে। মার্চ মাসের সময় এক দেড় মাস আগের কথা, ঠিক আছে। কেননা এখানে ইউটিউবে সব কিছুই 1 মাস আগেই দেখায়, সে 1.5 মাস হলেও সেটা একটু দেখে নেবেন। আমি এই জিনিসগুলো কিন্তু সব কিছু পোর্টফোলিও থেকে আমি এই করছিলাম, সব আমি মিউচুয়াল ফান্ডে তখন ইনভেস্ট করছিলাম। আপনাদেরকেও যতটা পারি আমার তরফ থেকে একটু বলার চেষ্টা করছিলাম। এটা তো কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারিং ব্যাপার নয়, নিজেদের অ্যানালিসিসের জন্য কিন্তু আমি নিজে ওপেনলি আপনাদের সাথে কিন্তু এই করছিলাম যে এই সব জায়গায় আমি মিউচুয়াল ফান্ডগুলোতে ইনভেস্ট করছি, এই করছি। বললে অবাক হয়ে যাবেন, কিংবা আপনারাও নিশ্চয়ই জানেন ওই মার্চ মাসে যে আমি ধরুন কিছু মোমেন্টাম মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছিলাম, সেগুলো জাস্ট 1-1.5 মাসে 10 থেকে 12% রিটার্ন দিচ্ছে। নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন কেউ যদি ইনভেস্ট করে থাকেন, আমার দেখে নয়, নিজে অ্যানালিসিস করেই ওই মার্চ মাসে, এই মার্চ মাস থেকে আজকের মধ্যে আপনারা কত পার্সেন্ট রিটার্ন ওই মিউচুয়াল ফান্ডগুলো থেকে পেয়েছেন। আমি ওপেনলি আমার পোর্টফোলিও ওপেন করে, তখন সবাই বলছিল যে খারাপ অবস্থা, আমি কিন্তু নেমে আসে আপনাদের বলেছিলাম যে মিউচুয়াল ফান্ডে তখন আমি ইনভেস্ট করছি। এর থেকে বেশি কনফিডেন্স আর কি দিতে পারি বলুন। তো যাই হোক, সেটা কিন্তু 10-12% এর মধ্যে রিটার্ন দিচ্ছে। এই যে অপারেটরদের মাঝে মাঝে খেলগুলো চলে তা সত্ত্বেও, তো সুতরাং ইনভেস্টমেন্টটাকে ইগনোর করবেন না, এবং মার্কেট মাঝে মাঝে এই নিচে আসার সুযোগ দেবে, সেগুলোর একটু সদ্ব্যবহার করবেন আর লং টার্ম ভিউ রাখবেন। ইনভেস্টমেন্ট কোনোদিন 1-2 মাসের জন্য হয় না, বা 1 বছরের জন্য হয় না, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। যাই হোক, এইটা বলা থাকলো। আর প্লিজ আবার রিকোয়েস্ট করছি, ভিডিওকে একটু লাইক করে দেবেন, ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন, লাইভের লিঙ্কও আমি ওখানে দিয়ে দেবো। আর কালকে প্লিজ 9:15-র সময় টেলিগ্রামের লিঙ্ক এই ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া আছে। কালকে কিন্তু প্লিজ টেলিগ্রামে মানে লাইভে জয়েন করতে ভুলবেন না। 9:15 থেকে অনেক কিছু ডিসকাশন হবে, প্লাস কালকে এক্সপায়ারি আছে, অনেক কিছু ব্যাপারও থাকবে, অপশান, সুইং ট্রেড সব কিছু নিয়ে আলোচনা হবে। ভালো থাকবেন সবাই, ঠিক আছে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।